বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। কে গুলি করেছে? শেখ হাসিনা গুলি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে তার দোসররা গুলি করেছে। আমরা মনে করি যে জুলাই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই শেখ হাসিনা এবং পতিত আওয়ামী সরকার এড়াতে পারে না। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসাবে শেখ হাসিনাকে চিহ্নিত করা হচ্ছে এবং তিনি হচ্ছেন গিয়ে এইসব হত্যাকাণ্ডের হুকুমদাতা। গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যেভাবে গুম খুম হত্যা আয়নাঘরে তৈরি করেছিল, এগুলি সব ক্ষমার অযোগ্য। আওয়ামী সরকার বাংলাদেশের ইতিহাসে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে গিয়েছে, এগুলি কোনোদিনই বাংলার মানুষ কোনোদিনই ক্ষমা করবে না। এই ক্ষমার অযোগ্য ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট রিজিমের মুখপাত্র, ফ্যাসিস্টের অ্যাম্বাসেডার। একজন কুৎসিত এবং একজন নির্দয় খুনি ব্যক্তি ছিলেন শেখ হাসিনা, যার নেতৃত্বে, যার হুকুমে, যার আদেশে বাংলাদেশের হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানচিত্রের আনাচে কানাচে রক্তের দাগ বসিয়ে দিয়ে গেছিল সেই শেখ হাসিনা। আমরা আশা করব যে 700 বছর ইতিহাসে যিনি বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের এই উপমহাদেশের মধ্যে থেকে পালিয়ে গিয়েছেন, তাকে যেখানেই অবস্থান করুক না কেন সেখান থেকে এনে তাকে উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক এবং দুঃশাসন এবং দুর্নীতির যে চিত্র তার মুখ থেকে প্রকাশিত হোক, কী কারণে যেন তিনি এই দুঃশাসন এগুলি করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এবং তার সঙ্গে তার সহযোগীরা সব লেসপেন্সাররা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিবার মতো আমরা কাউকে খুঁজে পাচ্ছি না এবং বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক এবং সামাজিকভাবে সকলের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আওয়ামী লীগ কিন্তু 75 থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি। তারা বাকশাল করে, একনায়কতন্ত্র কায়েম করে, গণমাধ্যমের কণ্ঠরোধ করে তারা যেভাবে 75-এ শিক্ষা নেওয়া উচিত ছিল, সেই শিক্ষা যেহেতু গ্রহণ না করার কারণে যেন 24-এ এসে কিন্তু তাদেরকে পালাতে হয়েছিল। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্কময় অধ্যায় করে গিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার, যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের বাংলাদেশের এই কালো দাগের অধ্যায় প্রত্যেকটি ছাত্র জনতা বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই কালো দাগ কিন্তু বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। শেখ হাসিনা দেশে ফিরে আসবে কিনা জানি না, তবে আমি মনে করি শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা, যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলি, আইনমন্ত্রী বলি, প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আমরা আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়, তাহলে এদের মধ্যে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আর নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা যখন হারাবেন, তখন আগামী নির্বাচনে কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হবে, যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করবার যোগ্যতা হারিয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। যেহেতু তারা পালিয়ে গিয়েছেন, তারা বিচারের মুখোমুখি হচ্ছেন না, তারা দেশে আসছেন না, তারা বলছেন আমি এই কচুরির পানা দিয়ে ডুবে গিয়ে পালিয়েছিলাম, আমার নাক ডুবেছিল, আমি 4 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম। কেন লুকিয়েছিলেন সে উত্তরগুলো কিন্তু বলে না। কী কারণের জন্য তাদেরকে বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। তাই আমরা মনে করি এই যে দুঃস্বপ্ন যারা দেখে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আমি মনে করি এই দুঃস্বপ্নটি অধরাই থেকে যাবে। সুতরাং আওয়ামী লীগের যে রাজনৈতিক যে বিলাস, সেটি অত্যন্ত অন্ধকার। আমরা দেখেছি ইতিমধ্যেই মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন, তিনি আরও অনেক সুন্দর সুন্দর কথা বলবেন। আমরা শেখ হাসিনাকে দেখেছি তিনি নিজকে রাষ্ট্র মনে করতেন, দেশকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছিলেন। তিনি মনে করতেন তার আঙ্গুলের ইশারায় দেশ চলবে, তিনি একমাত্র ব্যক্তি সমস্ত কিছুর হুকুমদাতা। সেই হুকুমদাতা ব্যক্তি গত কিছুদিন আগে তার অডিওতে একটা ভাইরাল হওয়ার, যে 226 জনকে হত্যা করার যে লাইসেন্স তিনি পেয়েছিলেন, সে ভাইরাল হওয়ার কারণে যেন তার 6 মাসের শাস্তি প্রদান করা হয়েছে। আমি জানি না তিনি নিজে নিজে সে লাইসেন্স গ্রহণ করেছেন কিনা, হরতাল লাইসেন্স গ্রহণ করেছেন কিনা। 6 মাসের শাস্তি নয়, শেখ হাসিনাকে আমাদের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে এবং তার সহযোগীদের উপযুক্ত বিচারের দাবি এখন দেশবাসী প্রত্যাশা করে। আমরা ইতিমধ্যে কি দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল, এই স্পিরিটের মধ্যে কোথাও না কোথাও একটু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে, শক্তিগুলোর মধ্যে মতৈক্য তৈরি হচ্ছে। আমাদের মনে রাখতে হবে জুলাই আমাদের ইতিহাসের এক যুগান্তকারী দলিল, আমাদের ঐক্যের বন্ধন, আমাদের চেতনার বাতিঘর জুলাই হচ্ছে। সেই জুলাইয়ের সে চেতনার বাতিঘরের মধ্যে, ঐক্যের মধ্যে, আমাদের যে মানচিত্রের মধ্যে জুলাইয়ের গ্রাফিতি যে আঁকা আছে, তার মধ্যে কিন্তু আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে,
তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আমরা জুলাই চেতনাকে ব্যর্থ দিতে চাই না। জুলাই চেতনা কখনো ব্যর্থ হবে না। জুলাই বাংলাদেশের অহংকার হিসাবে, জুলাই বাংলাদেশের এই ছাত্র জনতার যে হত্যাযজ্ঞ হয়েছে, সে হত্যাযজ্ঞের সবচেয়ে বড় স্বর্ণাক্ষর ইতিহাস হিসেবে বাংলাদেশে লেখা থাকবে। তাই জুলাই চেতনা যাতে বৃথা না যায়, সে কারণে আমি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম, ছাত্রদের নতুন জাতীয় দল এনসিপি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই চেতনা বাস্তবায়নের মধ্যে দিয়ে একটা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন আমরা প্রত্যাশা করি, যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দেশে আসবে, মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, মানুষ ভাতের অধিকার ফিরে পাবে, মানুষের মধ্যে স্বৈরাচারী মনোভাব বিলুপ্ত হবে, আয়নাঘরের বিলুপ্ত হবে, গুম খুন হত্যায় বিলুপ্ত হবে, সেই প্রত্যাশা কিন্তু জনগণ আছে। সুতরাং এই পক্ষ শক্তিগুলি যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের বিভক্তি কিন্তু আমরা দেখতে চাই না, তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার জন্য আমরা দেখতে চাই। প্রত্যেকটি দলেরই কিন্তু একটি আকাঙ্ক্ষা, স্বৈরাচার মুক্ত তারা বাংলাদেশ চেয়েছে। কিন্তু এখন যদি বিভক্তি হয় তাহলে কিন্তু জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হবে। আমরা আগামী জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু যেভাবে মব কালচার তৈরি হয়েছে, সেই মব কালচার কিন্তু আমাদের শঙ্কিত করে। নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় যখন একজন নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাবেন, আরেকজনকে সেখানে হামলা করে কিনা, আমাদের এই মব কালচার সংস্কৃতি গত বেশ কয়েকদিনে আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমাদেরকে নানাভাবে শঙ্কা তৈরি করেছে। নিশ্চয়ই যে নুরুল হুদা সাহেব, তিনি নির্বাচনী অপরাধে দণ্ডিত, তিনি দিনের ভোট রাতে দিয়েছেন, আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে চাই, কিন্তু তাই বলে কিন্তু মব জাস্টিস করতে আমরা সেখানে দিতে চাই না। আমরা মনে করি না যে কোনো অপরাধীকে ধরে নিয়ে তাকে হত্যা করে খুন করে ফেলা, সেটি কিন্তু বাংলাদেশের সংস্কৃতি থেকে একটি নতুন অধ্যায় সূচনা করবে এবং আইন নিজের হাতে তুলে নেবার কারণের জন্য কিন্তু আইনকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। সুতরাং এই মব সংস্কৃতি থেকে বেরিয়ে আসবার জন্য আমরা মনে করি আমাদের সরকারে যারা রয়েছেন, রাজনৈতিক দলে যারা রয়েছেন, নাগরিক সমাজে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের একটাই স্লোগান হতে হবে যে আমরা মব সংস্কৃতিকে পরিহার করতে চাই। সেটি শুধুমাত্র যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে মব সংস্কৃতি পরিহার করতে পারবে সেটি কিন্তু নয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে ওয়াদা করতে হবে, বলতে হবে, সমাজকে ওয়াদা করতে হবে, নাগরিককে ওয়াদা করতে হবে যে আমরা মব সংস্কৃতি চাই না, আমরা আইনের আশ্রয়ের মাধ্যমে অপরাধীদের আমরা বিচার করতে চাই। আমরা খেয়াল রাখতে চাই যে গত 15 বছরে যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে দুঃশাসন করেছে, সে দুঃশাসনের পুনরাবৃত্তি যাতে আর কোনোভাবে বাংলাদেশে না ঘটে। মনে রাখতে হবে যে আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায় তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না, খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতা আসবার জন্য জনগণের কাছাকাছি যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, তাদের প্রার্থীদের পরিচয় করাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ রইল বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়, কোনো স্বৈরাচারের কোনো জন্ম না হয়। তাহলে কিন্তু ছাত্র জনতা যেভাবে বুক পেতেছে, গুলিকর বলে স্লোগান দিয়েছে, আবারও কিন্তু সেই ছাত্র জনতা মাঠে নামবে। তাই আমরা মনে করি ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝবেন, জনগণের ভাষা তারা বুঝবেন, তারা সমস্ত প্রকার অপনীতি, দুর্নীতি, দুঃশাসনকে পরিহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।